ভালোবাসার মৌসুম চলছে আর তারই মাঝে আরো একটা টলি কথার এপিসোড নিয়ে আমি বৈশালী চলে এসেছি। আমার সাথে আজকে যিনি রয়েছেন তিনি ধারাবাহিক জগতের অতি পরিচিত এক মুখ। কে রয়েছেন সেটা দেখার জন্য টলি কথার এপিসোডটা দেখতে হবে। তার আগে বলে দিই, আমাদের আজকের এই এপিসোডটা নিবেদনে মৃগনয়নী অবন্তী, আপনজনের স্নেহের পরশ। আমাদের সাথে আজকে টলি কথার আড্ডায় পেয়ে গেছি অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য বোসকে। ওয়েলকাম টু টলি কথা। থ্যাংক ইউ। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো। অনেকদিন ধরে আর কি তনুশ্রীদির সাথে কথা হচ্ছিল যে কবে আমরা আড্ডা দিতে পারবো, কিন্তু সময় পাওয়া যাচ্ছে না। কোনো কারণবশত ডিলে হচ্ছিল ব্যাপারটা আর কি। কেমন আছো, কেমন কাটছে সময়টা? এই তো ভালোবাসার মাস চলছে, কালকে ভ্যালেন্টাইন্স ডে গেল। হ্যাঁ, ভালোবাসার মাস চলছে ঠিক কথাই, কিন্তু প্রেম করি না তো এখন, আর বিয়েটা হয়ে গেছে, তারপর একটা বাচ্চাও আছে, সুতরাং সেই ভালোবাসাটা না এখন মানে ওর মধ্যে দিয়ে বলো, তারপর হাজবেন্ডের মধ্যে দিয়ে, মানে প্রত্যেক দিনই সেইভাবেই ভালোবাসাটা থাকে, ফলে ওই আলাদা করে ভালোবাসার মাস বা ভালোবাসার দিন বলে সেইভাবে আর উদযাপনটা হয় না। তবে হ্যাঁ, রোজ ডেতে প্রত্যেকবারই আমার হাজবেন্ড একটা করে রোজ দেয়, চকলেট ডেতে একটা করে চকলেট দেয়, মানে সেটা প্রত্যেকবারই ঘটে আর কি। সুতরাং ওই ভ্যালেন্টাইন্স ডের গিফটও আমি এখনো পাইনি, মানে হয়ও না, আমিও দিই না, ও দেয় না, তো ওই আর কি, ওইভাবেই কাটে। ভালোবাসার মাসটা এখন একটু অন্যভাবে কাটছে একদম। বিয়ের আগে কেমন কাটতো? বিয়ের আগেও আস্তে সেরকম কিছু বলবো না, হয়তো মানে বিয়ের আগে তো দেখাটা ওইভাবে রোজ হতো না, মানে যা হয়, কারণ আমি থাকতাম দমদমে আর ও এখানে, তো সেইভাবে দেখাটা হতো না। আর আমাদের রিলেশনশিপটা ভীষণ কম দিনের, মানে ম্যাক্সিমাম 2 বছরের মাথায় আমরা বিয়ে করি, ফলে বন্ধুত্বটা অনেক দিনের। তখন ওই প্রেমের ব্যাপারটা না, তখন শুধু বন্ধু, কিন্তু ওই প্রেম বিষয়ক ব্যাপারটা হচ্ছে ওই 2 বছরের মাথাতে আমরা বিয়ে করি, ফলে ওই আর কি দেখা হতো এই অবধি। সেই গল্পটা একটু বলো না, যখন কিভাবে হলো তোমাদের, কারণ সবাই জানি আমরা তোমার হাজবেন্ড একজন খুব বড় ডিরেক্টর, আমাদের ভীষণ পরিচিত সৌমিকদা। কিভাবে প্রেমটা কিভাবে হলো? প্রেমটা হলো এটা, কিন্তু এটা মানে বড় গল্প বলতে প্রেম হবে সেরকমটাও কোনো মানে ঠিক ছিল না, বা প্ল্যানিং ছিল না, কোনোটাই না। বন্ধুই ছিলাম বলা যেতে পারে, দীর্ঘদিনের বন্ধু, মানে একটা সিরিয়ালেরই, মানে তখন শুরু হবে মেগাটা, তো সেটার লিডের অডিশনের জন্য আমি যাই, আমাকে শর্ট লিস্টেড করা হয়েছিল, সেই সময় আমি গেছিলাম। তো সেই দিন অডিশন ওই নেয়, এবং তারপর থেকে কথাবার্তা শুরু হয়, মানে জাস্ট কথা আর কি, নর্মাল কথা যেরকম হয় কলিগ হিসাবে। তো সেটা আস্তে 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 বন্ধুত্বে আকার নেয়, এবং বন্ধুত্বটা চলতে থাকে, মানে সব রকম হাসি ঠাট্টা, ইয়ার্কি ফাজলামি ছ্যাবলামো সব কিছুই আর কি তার মধ্যে, কিন্তু দেখা হতো না, কিন্তু আমাদের যাই হতো বাই ফোন, কথাবার্তা যেটাই হতো ফোনে, মানে সেই সময় আমিও থাকতাম ওখানে, যেটা বললাম ওইভাবে দেখা হতো না। তো হঠাৎ করেই, এবং আমি যখন একটা অন্য রিলেশনেও ছিলাম, তো সেইটা কোনোভাবে আর কি কেটে যায়, ব্রেকআপ হয় আমার। তারপরে অনেক দিন পরেই ও আমাকে হঠাৎ করেই নিজে থেকেই প্রপোজ করে যে দেখ, আমি তোর বাড়িতে গিয়ে কথা বলতে পারি এবং কথা বলবো, সেরকম হলে আমি তোকে প্রপোজ যে করছি, মানে তোকে বিয়ে করবো মানে তোকে বলছি সেরকমটা নয়, আমি বাড়িতে গিয়ে কথা বলবো, সেরকম হলে তারপর ব্যাপারটাকে আমি এগোতে চাই। তো আমি ঠিক আছে, ঠিক আছে, বাড়িতে গিয়ে কথা বলবো, কে মানে অত তো সাহস সেরকম ভাবে প্রথমেই কারোর হয় না যে বাড়িতে এসে কথা বলবে। ঠিক আছে, চলো বাড়িতে এসে যদি কথা বলতে পারো তাহলে ভালো। সত্যি সত্যি সেটাই করে, বাড়িতে এসেই কথা বলে, এবং আস্তে আস্তে তারপর মা বাবা প্রথমেই যে মেনে নিয়েছে সেরকমটা নয়, একটা দ্বন্দ্ব ছিল, একটা মানে দোটানা বলো, বা একটা মনের মধ্যে সংশয় বলো, সবটাই ছিল যে ইন্ডাস্ট্রির ছেলে, সে কি ভালো রাখবে মেয়েকে আদৌ, এইটা একটা মনের মধ্যে খচখচানি ছিল। তো যাই হোক, টাচউড, মানে সবটাই ঠিক হয়ে বছর দেড়েকের মধ্যেই সবটা গুছিয়ে ওই সবটা ঠিক করে বলতে গেলে। তারপর তো বিয়ের কথাবার্তা শুরু, এন্ড বিয়ে। তারপর তো এত বছর একসাথে, তারপর এত বছর, 6 বছর, আমাদের মার্চের 13-তে অ্যানিভার্সারি আসছে, আর জাস্ট 1 মাসই বাকি, 6 বছর কমপ্লিট হয়ে 7-এ পড়বে। অভিনয়ের শুরুটা কিভাবে? অভিনয়ের শুরুটাও কিন্তু মানে প্ল্যানিং ছাড়াই বলা যেতে পারে। 2010-এ আমি 19-20 একটা বিউটি প্যাজেন্টে, ফ্রেশ ফেস বিউটি প্যাজেন্টটার নাম, সেখানে এরকম 15টা কলেজ থেকে না একটা কম্পিটিশন হয়, মানে ফ্রেশ ফেস ওটার নাম, বিউটি প্যাজেন্টটা হয়।
তো আমার কলেজ ছিল হচ্ছে ভিক্টোরিয়া ইনস্টিটিউশন, রাজাবাজার। তো সেই কলেজ থেকে আমি ফার্স্ট হই। এরকম 15টা কলেজ থেকে কম্পিটিশন হয়ে আমি টপ 5-এ উঠি এবং ওরা তারপর সিলেকশন হয় করে, তারপরে ওদের ওখান থেকে না আস্তে আস্তে মডেলিং এর সুযোগ আসতে থাকে, মানে আস্তে আস্তে টুকটাক 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 করে মডেলিং শুরু হয়। মানে তখনও কিন্তু অভিনয় করব বা কিছু এরকম কাজ করব সেরকম মাথাতেও ছিল না, কারণ আমি পড়াশোনা করতে ভালোবাসতাম, মানে এখনো ভালোবাসি। পড়াশোনায় খুব ভালো ছিলে তাহলে? হ্যাঁ, মানে আমি সংস্কৃতে এমএ, এটা অনেকেই জানে না, মানে আমার ইন্ডাস্ট্রিতে অনেকেই জানে না যে আমি সংস্কৃতে এমএ, এবং আমি কলেজ টপার, ভিক্টোরিয়া কলেজের টপার সেই সময়। তো পড়াশোনাটা নিয়েই থাকতাম বলতে গেলে, পড়াশোনা নাচ গান এইসব নিয়েই থাকতাম। তো ফলে অভিনয়ের দিকে আসবো ভাবিনি। কলেজে বলো বা স্কুলে বলো অভিনয় করতাম, নাটক করতাম, সেরকম ঠিক আছে, কিন্তু ওই প্রফেশনালি অভিনয় করবো সেটা ভাবিনি। তো তারপরে ওই পড়াশোনা চলতে থাকলো, গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, এমএতে যখন ভর্তি হলাম, এমএ এর ফার্স্ট ইয়ার ক্যালকাটা ইউনিভার্সিটি, তখন আমার কাছে একটা অফার আসে, মানে এই 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 সূত্রেই আর কি, মানে মডেলিং এই মাধ্যমেই অফার আসে। তখন ছোট একটা চরিত্র, মানে জাস্ট আর কি 1 দিন 2 দিনের একটা চরিত্র, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। মেগাতেই সখী বলে একটা ধারাবাহিক হতো তখন স্টার জলসায়, তো সেইটা থেকে আমার প্রথম কাজ শুরু বলতে পারো। 2 দিনের একটা চরিত্র, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র দিয়ে শুরু করি, এবং তারপর একটা দুটো করতে করতে হতে থাকলো আর কি, মানে ওটা না থামেনি ব্যাপারটা। ওই রকমই পাঠ করতাম যে ফুল ফ্লেজেড অভিনয় করছি তা না, কারণ আমার পড়াশোনাটাও ছিল তখন, আমার মাস্টার্সটাও চলছে, ফলে ওইভাবে শুরু করিনি কখনোই। তো অল্প স্বল্প করে কাজ করা শুরু, এবং আস্তে 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 না জিনিসটার প্রতি একটা ভালো লাগা তৈরি হলো, আস্তে আস্তে ভালোবাসা তৈরি হলো। তো সেই করে জানি না, মানে এটার পেছনে লেগে থাকতে 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 হয়তো বা আজকে এই জায়গাটায় চলে এসেছি। তোমার সেই শুরুর সময়টা যখন তুমি শুরু করেছিলে, তখন কি সেটা দিয়েও কাজ করতে শুরু করেছিলে? হ্যাঁ, ও আমার অনেক আগে, মানে ও আমার অনেক সিনিয়র বলা যেতে পারে এই প্রফেশনে। ও যখন ক্লাস 7-8-এ পড়ে তখন থেকে ও কাজ করছে, তখন আমি পড়াশোনাটাই করছি আর কি, পড়াশোনা নাচ গান যেটা বললাম, আমি ভাবিনি, কিন্তু ও আমার থেকে অনেক সিনিয়র এই দিক থেকে। তোমাদের ছোটবেলাটা দুজনের কেমন কেটেছে একসাথে? তোমাদের একসাথে ছবিও দেখেছি আমরা কিছুদিন হ্যাঁ, আগে। মানে আমাদের ছোটবেলাটা বলতে আমরা একসাথেই থাকতাম, আমরা জয়েন্ট ফ্যামিলি ছিল, ক্যান্টনমেন্টে থাকতাম যখন আমরা, মানে আমার 18 বছর বয়স, ও আমার থেকে 2 বছরের ছোট, মানে 18 বছর অবধি আমরা একসাথে ছিলাম একই বাড়িতে, 12 জন মেম্বার সবাই, মানে আমার ঠাকুমা, আমার পিসি, বড় পিসি, জেঠু, আমার কাকারা, মানে আমি, ও, তারপর আমার 2 দাদা, মা বাবা, মানে সবাই আমরা 12 জন মেম্বার্স একটা বাড়িতে, মানে জয়েন্ট ফ্যামিলি বলতে পারি একদম। মানে আমি একদম জয়েন্ট ফ্যামিলিতে বড় হওয়া একটা মেয়ে, এবং কি বলবো, হাসি মজা আমোদ আহ্লাদ, মানে কোনো সময় মনে হতো না যে একা রয়েছি বাড়িতে, একা ফিল কখনোই হতো না। মানে মা বাবা যদি বা কোনো সময় বাড়িতেও না থাকতো, আমাদের নিজেদের মতন করে সময় কেটে যেত আর কি। তো এইভাবে কেটেছে, এবং কি বলবো, আমরা এক স্কুলে পড়েছি, এক নাচের ক্লাসে নাচ শিখেছি। আমার টিউশন, মানে আমার যারা আর কি টিউটর ছিল, আমার টিউটরদের কাছে আবার ও পড়েছে, যা হয় মানে দিদির যারা টিউটর থাকে বোনেদের কাছেও সেইগুলো চলে যেতে থাকে আস্তে আস্তে। তো ওইভাবে আমরা বড় হয়েছি একসাথে। মানে একসাথে তাহলে, মানে শ্বেতাদির কথা এতক্ষণ বলছি, দর্শক নিশ্চয়ই জানেন যে শ্বেতাদিকে, শ্বেতা ভট্টাচার্যের কথা বলছি আমি এতক্ষণ, তনুশ্রীদি শ্বেতাদির দিদি, সেটাও অনেকে জানেন। তারপর যখন শ্বেতাদিকে দেখতে, যে ছোটবেলায় অভিনয় করতে, তখন তোমার মনে হতো শ্বেতাদিকে দেখে যে তুমি অভিনয়ে আসবে? না না না, ওই যে বললাম যে আমার কোনোদিনই মনে হয়নি সেইটা, কারণ আমি ভীষণ বলছেন না, মানে পড়ার পেছনে পাগল ছিলাম। আমার বেসিক্যালি ইচ্ছা ছিল, যদি বলতে পারো, আমি প্রফেসর হব বা টিচার প্রফেশনে আমি যাব, আমার সেইটা ইচ্ছা ছিল। ফলে আমার ওইটা কোনোদিনই মনে হয়নি, এবং গানটা নিয়েও চর্চা করতাম, নাচটা তখনও একটুখানি স্থগিত হয়েছিল, গানটা নিয়ে চর্চা করতাম। তো ওইভাবেই এগোবো ভেবেছিলাম, কিন্তু ওই অভিনয়ে আসবো ভাবিনি। হঠাৎ করেই কিছু একটা ঘটে গেল আর কি, হয় না, মানে ভাগ্যে যদি কিছু থাকে, ডেস্টিনি একটা কথা আছে, তো সেইটা কিছু একটা ছিল হয়তো বা, তো চলে এলাম এইভাবে। সংস্কৃতে প্রফেসর হওয়ার ইচ্ছে থেকে অভিনেত্রী। তারপর এতদিন ধরে, যে এত বছর ধরেই বলবো, ধারাবাহিকে অভিনয় করছো, কোনো ওয়েব সিরিজ বা সিনেমায় কাজ করতে ইচ্ছে করে না? হ্যাঁ, নিশ্চয়ই ইচ্ছা করে, ইচ্ছে করে না এটা তো বলাটা একদমই ভুল কথা। তবে সুযোগ বলো বা সময় বলো, দুটোই ইম্পর্টেন্ট। হয়তো বা সময় আমার এখনো আসেনি, আর সময় এলে আমার বিশ্বাস সুযোগটা নিশ্চয়ই আসবে।
তো সময় সুযোগটা একটা ওতপ্রোতভাবে জড়িত, হচ্ছে না হয়তো বা, মানে কোনো কারণ, আমি জানি না কি কারণ সেটা, কিন্তু হচ্ছে না, হয়নি এখনো অবধি। কাজল নদীর জলের পরে একটা গ্যাপ বেশ কয়েক মাসের দেখতে পাচ্ছি আমরা, গ্যাপটা কি ইচ্ছা করেই নিয়েছো? না, ইচ্ছা করে গ্যাপ নিইনি। ইচ্ছা করে তো কেউই গ্যাপ নিতে চায় না, কারণ একটা ফুল ফ্লেজেড কাজের মধ্যে থাকতে থাকতে হঠাৎ করে গ্যাপ নেওয়াটা নিজের ভালোও লাগে না খুব একটা। হ্যাঁ, যদিও আমার বেবি ছোট, ওকে সময় দেওয়াটাও একটু দরকার, নতুন স্কুলে ভর্তি হয়েছে, বা সেই লাইফটাকে আমিও এনজয় করছি, ও এনজয় করছে আর কি। কিন্তু তাও আর কি গ্যাপ নেওয়াটা কেউই চায় না, কিন্তু হচ্ছে একটাই কারণে আমি বলবো, কারণ আমার খুব একটা চরিত্র, ৩-৪ রকমের চরিত্র এসছিল, আমার সেটা পছন্দ হয়নি খুব একটা, আমার মনের মতন চরিত্র পাইনি, তারপরে সেই জন্যই আর হ্যাঁ করে ওঠা হয়নি। সেরকম মনের মতো চরিত্র পেলে নিশ্চয়ই আবার করব। মনের মতো চরিত্রর ডেফিনেশন তোমার কাছে কি? মনের মতো চরিত্রের ডেফিনেশন হচ্ছে যেখানে আমি আমার কাজটা করতে পারবো, যেখানে আমি শুধুমাত্র প্রপস হিসেবে ইউজ হব না, যেখানে শুধুমাত্র একটা চরিত্র, মানে একটা ফ্যামিলি মেম্বার জাস্ট সেইটা হিসাবে ইউজ হব না, যেখানে আমার কিছু করার থাকবে ডেফিনেটলি, মানে যে চরিত্রটা দিয়ে আমি দর্শকের মনের কাছাকাছি পৌঁছাতে পারবো, বা দর্শক দেখে আমাকে বুঝতে পারবে যে আহা, করছে একটা কিছু, মেয়েটা পাঠ করছে। পাঠ করাটা কিন্তু দরকার, শুধুমাত্র দাঁড়িয়ে থাকা বা শুধুমাত্র ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে মানে অভিনয়টা করা ওইভাবে যায় না। তোমার যদি পাঠ করার মতন তুমি একটা পাঠ পাও, ওই যে বললাম মনের মতন কোনো চরিত্র পাও, তুমি পাঠ করলে নিজেও খুশি হতে পারবে, দর্শককেও খুশি করতে পারবে। তো সেই রকম একটা চরিত্রই হচ্ছে আমার মনের মতো চরিত্র আর কি। সেটা পজিটিভ বা নেগেটিভ যে কোনো? হ্যাঁ, আই লাভ টু প্লে নেগেটিভ ক্যারেক্টার, মানে আমার আমি লাস্ট নেগেটিভ করেছি তোমাকে বলবো, আকাশ আর্টের একটা সাহিত্য অনুরাধাতে, আমি ওটাতে নেগেটিভ লিড করেছিলাম, মানে আমার ভীষণ ভালো লেগেছে ওটা করে, মানে ওইটা করে আমি এত আনন্দ পেয়েছি। আমাকে খুব একটা নেগেটিভে মানুষজন ভাবে না, কেন ভাবে না জানি না, কিন্তু আমার নেগেটিভ করতে খুব ভালো লাগে, এবং আমি খুব আনন্দ করেও কাজটা করেছিলাম সেই সময়। মা ভবতারিণীকে চট করে আসলে নেগেটিভ ক্যারেক্টারে ভাবতে পারেন। সেটাই, এবং ওইটা যখন করছিলাম আমার কাছে প্রচুর এরকম ফেসবুক ইনস্টাগ্রামে কমেন্টস আসছিল, তোমাকে ভালো লাগছে না, তোমাকে ভালো লাগছে না, তোমাকে মানাতে পারছি না, নিতে পারছি না, মানে এইগুলোর জন্য না আমি চাইছি কি বলতো, একটু ভাঙতে, এবার এই ব্যাপারটা বড্ড মোনোটোনাস হয়ে গেছে সব বিষয়টাই। হ্যাঁ, মানে মা ভবতারিণীর পর দর্শকের সামহাও মনে হয়েছে আমাকে বোধহয় ওই ধরনের চরিত্র ছাড়া আর কিছুতে ভাবাই যাবে না, বা ওই ধরনের চরিত্র ছাড়া কিছু মানাবেই না। কিন্তু এই যে থট প্রসেস, এইটাকে আমি ভাঙতে চাই এবার, মানে এইটাকে ভাঙাটা দরকার আমার নিজের জন্য, আমার নিজের জন্য সবার আগে, তারপর দর্শকের জন্য, কারণ সেই কারণে একটু বোধহয় ভাবনা চিন্তা করে কাজ করাটা একটু দরকার হয়ে পড়েছে, কারণ সব চরিত্র করে সেই শান্তিটা আমি পাবো না, সেটাই। এই যে এত রকমের চরিত্র করছো, ধরো মা ভবতারিণী বলো বা সাহিত্যের সেরা সময়ের যে চরিত্রের কথা বললে, সম্পূর্ণ আলাদা চরিত্র। এবার সেই চরিত্রগুলোর জন্য প্রিপারেশনের জন্য সময় নাও কিছু আলাদা করে? আবার এরকমও দেখেছি আমরা, ধরো একই সাথে দুটো ধারাবাহিকে একই সময়ে দেখা যাচ্ছে, কিভাবে প্রিপারেশন নাও? একই সময় দেখা গেছে, আমি বলবো যেটা এক্ষুনি তোমার কথা দিয়েই মনে পড়লো আমার, মা ভবতারিণী এবং কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায় চরিত্রটা ছিল একটা কর্পোরেট লুক, অফিসের একটা চরিত্র, এবং মা ভবতারিণী পুরো আলাদা চরিত্র। হ্যাঁ, মানে তখন না বিষয়টা আমার কাছে ভীষণ সড়গড় হয়ে গিয়েছিল, কারণ প্রথমত একদিনের শুটিং দুটোরই খুব কম পড়েছে, মানে যেদিনকে ধরো কি করে বলবো তোমায় শুটিং থাকতো, সেদিনকে রাসমণি থাকতো না, বা রাসমণি থাকলে কি করে বলবো তোমায় থাকতো না। আর একদিন দুদিন আমার মনে আছে এরকম ছিল যেখানে একদিনে দুটোরই শুটিং পড়েছিল, সেই সময়টা সুইচ করাটা একটু মুশকিল হয়ে যায়, মানে একটা ইয়ে থেকে বেরিয়ে, একটা চরিত্র থেকে বেরিয়ে আর একটা চরিত্রতে ঢুকতে একটু মুশকিল হয়ে যায়, কিন্তু ওই আর কি, নিজের মাথাটাকে ঠান্ডা রেখে নিজের চরিত্রটার উপর কনসেন্ট্রেট করতে পারলে একটু তখন একটু চুপ করে থেকে সবটাই ম্যানেজ করতে হয়, কিছু করার নেই। ধারাবাহিকে কাজ করা মানে তো তোমার একদম রোজই ধরো প্রায় বেরোনো থাকে, এই সংসার, মেয়ে, ধারাবাহিকে কাজ সব একসাথে কিভাবে সামলাচ্ছ? সামলাতে পারছি, হয়ে যাচ্ছে আর কি বলা যেতে পারে। তার মধ্যে মানে আমি এটা না বললেই নয়, এটা হতো না, মানে একেবারেই পসিবল হতো না যদি না আমার মা থাকতো, কারণ আমার মা এখানে থাকে,
আমার বাবা ওইখানে একা, মানে আমার বাড়িতে, দমদমের বাড়িতে একা। মা এখানে থাকে, কারণ যেহেতু আমি কাজে বেরোতে হয়। তারপর আমার আরেকজন দিদি থাকেন হেল্পার, মানে প্রচণ্ডভাবেই ও সাহায্য করে। এই দুজন মানুষ রয়েছে বলে আমি কাজে বেরোতে পারি, মানে মানে সুবিধাটা হয় আর কি। কিন্তু যখন মা ধরো থাকে না, তখন একটু আমার প্রবলেমই হয়ে যায়, বেরোনোটা তখন মুশকিল হয়ে যায়। আর আমার কাজ থাকলে মা বেরোয়ও না, আমার কাজ না থাকলে তখন হয়তো বাড়ি গিয়ে 2-4 দিন থাকলো বা কিছু। তো এইভাবে আর কি চলছে, ব্যালেন্স করতে হচ্ছে। দেখো, মেয়েরা সব পারে, মেয়েরা পারে না। ছেলেদের কথা আমি বলবো না, আমার ক্যামেরার পেছনে দুজন ছেলে আছে, কিন্তু তাদের কথা আমি বলবো না। ছেলেরা কি পারে আমি মানে তো দেখতেই পাচ্ছি, কিন্তু মেয়েরা সব পারে। মেয়েরা চাইলে সব মানুষ, যে কোনো মানুষই কেউ যদি চান তাহলে হয়তো করতে পারে। ছেলেদের না আর্টসটা কম, মানে আমি আমার হাজবেন্ডের কথাই বলছি, মানে ও শ্রমিক, শুটিং করে মানে শুধু শুটিংটাই করে, ওকে কিন্তু সংসারের কোনো কিছু নিয়ে ভাবতে হয় না। হ্যাঁ, মানে সংসারের খুঁটি নাটি, বাজার দোকান, কি লাগবে না লাগবে, প্রয়োজন অপ্রয়োজন, ওর কিচ্ছু নিয়ে ভাবতে হয় না, কারণ ও জানে আমি সবটা সামলে নেব। ফলে ওর একটু ওইটা কমও আছে, সেই কারণেই বললাম মেয়েরা সব পারে। এরপর কি কি প্ল্যান রয়েছে তোমার? এরপর প্ল্যান বলতে কাজ করব ডেফিনেটলি, ভালো কাজ অপেক্ষায় রয়েছি। আমি ঈশ্বরে বিশ্বাসী, তো মনের মতন ক্যারেক্টার নিশ্চয়ই পাবো, সেটা আশা করে বসে আছি। কাজ করব, সংসারও সামলাবো, মেয়েকে বড় করছি, মেয়ে স্কুলে ভর্তি হয়েছে, এরপর আর 1 বছরের মধ্যেই বড় স্কুলে যাবে, প্লে স্কুলে রয়েছে, তারপর আবার স্কুল চেঞ্জ হবে, এভাবেই এগোচ্ছে, গোয়িং অন সবটাই। ঝিনুক, মনের মতো চরিত্র নিশ্চয়ই তুমি পাবে, কারণ খুব তাড়াতাড়ি তোমাকে সেই মনের মতো চরিত্রে আমরা দেখতে পাবো। থ্যাংক ইউ সো মাচ টলি কথায় আসার জন্য। শেষ এখানেই নয়, কিন্তু তোমার জন্য একটা গিফট রয়েছে আজকে, দেখে নি কি সারপ্রাইজ রয়েছে আজকে তোমার জন্য। আজকে আমি যে এই শাড়িটা পরে আছি, এটা আমাকে দিয়েছে মৃগনয়নী। আর মৃগনয়নী তোমার জন্য একটা গিফট পাঠিয়েছে, এটা তোমার জন্য মৃগনয়নীর তরফ থেকে গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর একটা জিনিস রয়েছে, খুব সুন্দর বাই দ্য ওয়ে, ভালো লাগছে, ম্যাচ করে গেছে, ম্যাচ করে গেছে আমাদের। আর এই প্রিভিলেজ কার্ডটা তোমার জন্য, এটা তুমি স্পেশাল ডিসকাউন্ট পাবে মৃগনয়নী গেলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর মৃগনয়নীকেও অসংখ্য ধন্যবাদ আমাদের এই এপিসোডটাকে নিবেদন করার জন্য, এবং এত সুন্দর শাড়ি দেওয়ার জন্য, এত সুন্দর গিফট দেওয়ার জন্য। মৃগনয়নী অবন্তী, আপনজনে স্নেহের পরশ। আমাদের আজকের আড্ডাটা কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর এরকম আরো অনেক টলি কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে 6টায় চোখ রাখতে হবে জিও বাংলার টলি কথায়। নমস্কার।